মাই ডিয়ার স্টুডেন্ট, পরমাণুর গঠন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা সময় জানতাম যে পরমাণুসমূহ অবিভাজ্য, অর্থাৎ এই পরমাণুকে আর ভাগ করা যাবে না। এবং সর্বপ্রথম এই কথাটি আমাদের শুনিয়েছিলেন বিখ্যাত দার্শনিক ডেমোক্রিটাস। তিনিই প্রথমবার বলেছিলেন যে পরমাণুকে নাকি আর কোনোভাবে ভাগ করা যাবে না, এটাকে ভাঙা যাবে না। এবং যেহেতু পরমাণুসমূহ অবিভাজ্য, তিনি এই বিশ্বাস থেকে এই পরমাণুর নামটা দেন অ্যাটম। আমরা অ্যাটম শব্দের অর্থ পরমাণু সবাই জানি, কিন্তু এই অ্যাটম শব্দটা প্রথমবারের মতো প্রতিষ্ঠা করেন গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। এবং এই অ্যাটম শব্দের অর্থ হচ্ছে পরমাণু। তবে এই অ্যাটম শব্দটা এসেছে মূলত অ্যাটোমোস শব্দ থেকে। এটা একটা গ্রিক শব্দ অ্যাটোমোস। এই অ্যাটোমোসটা একটু চেঞ্জ হয়ে অ্যাটমে পরিণত হয়েছে। এই অ্যাটোমোস শব্দের অর্থ যেটা, সেটা হচ্ছে অবিভাজ্য, অর্থাৎ যেটাকে আর ভাঙ্গা যাবে না। যেহেতু পরমাণুসমূহ অবিভাজ্য, এটাকে আর ভাঙ্গা যায় না, এই চিন্তা থেকে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস, তোমরা একটু নামটা মনে রাখতে হবে, ডেমোক্রিটাস, এই বিজ্ঞানী সর্বপ্রথম আমাদেরকে এটা বিশ্বাস করাতে শুরু করেন যে পরমাণুসমূহ অবিভাজ্য। যেহেতু অবিভাজ্য, এর গ্রিক প্রতিশব্দ অ্যাটোমোস থেকেই মূলত আমরা অ্যাটম নামটি পেয়ে থাকি, অর্থাৎ অ্যাটম শব্দটা তিনি প্রথম দিয়েছিলেন। কিন্তু আনফর্চুনেটলি সে সময় প্রতাপশালী দুজন বিজ্ঞানী ছিল, প্লেটো এবং এরিস্টটল। এই দুজন বিজ্ঞানীর দাপটটা খুব বেশি ছিল। আমরা প্লেটোর কথাটা একটু বাদ দিলাম, কারণ ডিরেক্টলি এই কথার প্রতিবাদ করেছিলেন, বিরোধিতা করেছিলেন বিজ্ঞানী এরিস্টটল। এরিস্টটল নামটা তোমরা সকলেই শুনেছো কম বেশি। তাকে বলে সর্বকালের সেরা দার্শনিক এরিস্টটল। তখন এরিস্টটল বলেছিলেন আসলে পরমাণু অবিভাজ্য নয়, তাকে যতবার ইচ্ছা ততবার ক্ষুদ্রাংশে ভাগ করা যাবে। একটা পরমাণুকে তুমি ভাগ করা শুরু করো, এটা একটা পদার্থ, এই পদার্থকে তুমি যতবার ইচ্ছা ততবার তুমি ভাগ করতে পারবা। এবং ভাগ করতে করতে একটা সময় মনে করে ছোটো একটা অংশ চলে আসলো, এটাকেও নাকি তুমি ভাগ করবা এবং পরিমাণটা শুধু কমতে থাকবে। এটা হচ্ছে কার কথা? বিখ্যাত দার্শনিক এরিস্টটলের কথা। ওদিকে ডেমোক্রিটাস বলেছে পরমাণুকে ভাগ করা যায় না, আর দার্শনিক এরিস্টটল বলতে শুরু করলো যে পরমাণুকেও ভাগ করা যায়, পদার্থকে ভাগ করা যায়। ভাগ করতে করতে যে ক্ষুদ্রাংশটুকু আসবে, যেটার নাম দিয়েছিল গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস অ্যাটম, নাম দিয়েছিল পরমাণু। বিজ্ঞানী এরিস্টটলের কথা, সেই পরমাণুটাকেও ভাগ করা যাবে এবং যতবার ইচ্ছা ততবার। তো সে সময় দার্শনিক এরিস্টটল একটু প্রতাপ বেশি ছিল, যার কারণে ডেমোক্রিটাসের যে তত্ত্বটা দিয়েছিলেন পরমাণু অবিভাজ্য, সেটা ঢাকা পড়ে যায় এবং সকলেই বিশ্বাস করতে শুরু করলো আসলে পরমাণুকে যতবার ইচ্ছা ততবার ভাগ করা যায়। কিন্তু এই সমস্যা দীর্ঘদিন চলতে থাকলো। একটা সময় বিজ্ঞানী জন ডাল্টন 1803 খ্রিস্টাব্দে একটা তত্ত্ব প্রতিষ্ঠা করেন, যে তত্ত্বের মাধ্যমে প্রমাণ হয় যে পরমাণুসমূহ অবিভাজ্য। বিজ্ঞানী জন ডাল্টন সর্বপ্রথম এই যে বিতর্ক চলছে ডেমোক্রিটাস, প্লেটো, এরিস্টটলের মধ্যে, এই বিতর্কের অবসান ঘটান 1803 খ্রিস্টাব্দে। তিনি একটা পরমাণুবাদ নামে একটা তত্ত্ব দেয়, যে তত্ত্বের মধ্যে বলা হয়েছে যে পরমাণুসমূহকে ভাগ করা যায় না, পরমাণুসমূহ অবিভাজ্য। এবং এই কারণে মূলত আমরা পরমাণুবাদের জনক হিসাবে বিজ্ঞানী জন ডাল্টনকেই সবাই চিনে থাকি। পরমাণুবাদের জনক কিন্তু বিজ্ঞানী জন ডাল্টন। আর জন ডাল্টন এই প্রস্তাবটি দিয়েছিলেন 1803 খ্রিস্টাব্দে, এবং তখন থেকে তিনি কিন্তু প্রমাণও দিয়েছিলেন। আর তখন থেকে আমরা বিশ্বাস করতে শুরু করলাম পরমাণুসমূহ সত্যি সত্যি অবিভাজ্য, অর্থাৎ ডেমোক্রিটাসের কথাটা সত্য হয়ে গেল। কিন্তু তারও কিছু সময় পর বিজ্ঞানী স্যাডউইক, আর্নেস্ট রাদারফোর্ড, এরপর জে থমসন, তারা কিন্তু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আবিষ্কার করে ফেলে। তোমরা সকলেই জানো প্রোটনের আবিষ্কারক বিজ্ঞানী রাদারফোর্ড, ইলেকট্রন আবিষ্কার করেছেন বিজ্ঞানী জে থমসন, এবং নিউট্রন আবিষ্কার করে বিজ্ঞানী স্যাডউইক। তো তারা কিন্তু এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই বিজ্ঞানীগুলো আবিষ্কার করলো, তারা কিন্তু পরমাণুকে ভেঙেই আবিষ্কার করে। 1803 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জন ডাল্টন যেটা বলেছেন পরমাণুসমূহ অবিভাজ্য, এবং তিনি প্রমাণও করেছিলেন, কিন্তু তার এই যে তত্ত্বটা ভুল প্রমাণ করে দিলেন কারা? আর্নেস্ট রাদারফোর্ড, স্যাডউইক এবং জে থমসন। তারা বললো যে না, পরমাণুসমূহ অবিভাজ্য নয়, তাদেরকেও ভাঙ্গা যায়, এবং ভাঙলে কিছু কণিকা পাওয়া যায়। এই কণিকাগুলোর নাম হচ্ছে তোমার
ইলেকট্রন, প্রোটন এবং 3 নম্বর হচ্ছে নিউট্রন। এই 3টা কণিকা তুমি যে কোনো পরমাণুকে ভাঙলে পাবা। যতগুলো পরমাণু আছে, 118টা মৌলিক পদার্থ আছে, 118টা মৌলিক পদার্থের 118 রকমের পরমাণু আছে। প্রত্যেকটা পরমাণুকে ভাঙলে তুমি এই 3টা কণ অবশ্যই পাবা। তবে একটা কথা আছে এখানে, হাইড্রোজেন নামক যে পরমাণুটা পিরিয়ডিক টেবলের সবার শুরুতে, তার কিন্তু কোনো নিউট্রন সংখ্যা নেই। তার ইলেকট্রনে একটা, প্রোটনে একটা, কিন্তু হাইড্রোজেনের যে নিউক্লিয়াস সেখানে কিন্তু কোনো নিউট্রন নেই। কিন্তু বাকি যতগুলো মৌল আছে তাদের প্রত্যেকের নিউট্রন আছে, ইলেকট্রন আছে, প্রোটন আছে। আর এই 3টা কণিকা যা আছে এই কারণেই মূলত এদেরকে স্থায়ী কণিকা বলা হয়। আমরা পরমাণু গঠন সম্পর্কে যখন বলেছিলাম, আরও কয়েকটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সেখানে আমরা কয়েকবার বলেছিলাম যে পরমাণুর মধ্যে কিন্তু 2 ধরনের কণিকা আছে, স্থায়ী কণিকা এবং অস্থায়ী কণিকা। এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের কথা তোমরা শুনতে পাচ্ছ, এগুলো কিন্তু স্থায়ী কণিকার মধ্যে পড়বে। আর অস্থায়ী কণিকা হচ্ছে যেমন পজিট্রনের কথা বলতে পারি, ম্যাসনের কথা বলতে পারি, নিউট্রনের কথা বলতে পারি। এরা কিন্তু কখনো কোনো পরমাণুতে থাকে, আবার কখনো থাকে না। হ্যাঁ, ওগুলো হচ্ছে এই কারণে অস্থায়ী কণিকা। কিন্তু এই 3টা কণিকা অবশ্যই থাকবে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এবং আজকের ভিডিওতে আমরা আরও একটা বিষয় ক্লিয়ার করব, সেটা হচ্ছে এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রনগুলো পরমাণুর ভিতরে কিভাবে থাকে, কোথায় কোথায় থাকে। 3টা কণিকা আছে আমরা সবাই জানি, কিন্তু এই 3টা কণিকা পরমাণুর ভিতরে ঠিক কিভাবে থাকে, এখন আমরা সেই বিষয়টি আলোকপাত করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগে জেনেছিলাম পরমাণু খুবই ক্ষুদ্র, যেটাকে আমরা খালি চোখও দেখি না। এই পরমাণুর ভিতরে আরও একটা, মাঝখানে আরও একটা কেন্দ্র থাকে, যেটাকে আমরা নিউক্লিয়াস বলে থাকি। আমরা যদি একটু বিষয়টি সুস্পষ্টভাবে বোঝার জন্য আমরা একটা চিত্র আঁকি। মনে করো এটা একটা পরমাণু। আমরা আমাদের বোঝার সুবিধার্থে ছোট্ট একটা কণা বা পরমাণুকে এত বড় করে চিন্তা করছি। আমার বোর্ডে যেই বৃত্তটা তোমরা দেখতে পাচ্ছ, সাপোজ এটা একটা পরমাণু, এবং এই পরমাণুর ভিতরে মাঝখানে একটা কেন্দ্র থাকে, সেন্ট্রাল পজিশন, যেটাকে আমরা নিউক্লিয়াস বলে থাকি। এই নিউক্লিয়াসের চারদিকে কিছু কক্ষপথ থাকে। আমরা রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল যারা পড়েছি তারা কিন্তু এই সমস্ত কক্ষপথ সম্পর্কে অনেক কিছুই জানি। মাঝখানে কালো করে যেটা আছে এটা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের বাইরে যারা আছে এরা হচ্ছে বিভিন্ন কক্ষপথ। এখন এই নিউক্লিয়াসের মধ্যে কারা থাকে, কক্ষপথগুলোর মধ্যে কারা থাকে? 3টা কণিকা আছে, এটা আমরা জানি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। অস্থায়ী কণিকাগুলোর হিসাব কিন্তু আমরা করব না, তারা কিভাবে থাকে, কোন পরমাণুতে থাকে বা না থাকে, এটা আমাদের দেখার বিষয়। আমরা যেহেতু স্থায়ী কণিকাগুলো নিয়ে চিন্তা করছি, এখন আমরা দেখাবো এই স্থায়ী কণিকাগুলো এই পরমাণুর ভিতরে কোথায় থাকে। এই যে আমরা কক্ষপথগুলো দিলাম, এগুলো কিন্তু সত্যিকারের পথ নয়। আমরা আমাদের পৃথিবীর মধ্যে যে সমস্ত রাস্তাগুলো দিয়ে হাঁটি, এরকম রাস্তা কিন্তু নয়। এটা হচ্ছে একটা কাল্পনিক পথ, কাল্পনিক রাস্তা। এরকম কোনো রাস্তার অস্তিত্ব কিন্তু পরমাণুর ভিতরে নাই, শুধুমাত্র এটা কাল্পনিক পথ। এবং ইলেকট্রনগুলা এই জায়গা বরাবর তারা ঘোরাফেরা করে, অর্থাৎ ইলেকট্রনগুলা এখান দিয়ে ঘোরাঘুরি করে বলে এ ধরনের কিছু পথের কল্পনা আমরা করে থাকি। তো আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের মধ্যে ইলেকট্রন যেগুলা, সেগুলা এই কক্ষপথগুলোর মধ্যেই কিন্তু ঘুরবে। নিউক্লিয়াসের চারদিকে যে বিভিন্ন কক্ষপথগুলো আছে, ইলেকট্রনগুলো অবস্থান কিন্তু এখানে, এই জায়গাগুলোতে তোমার ইলেকট্রনগুলো থাকে। তাহলে আমরা 3টা কণিকার মধ্যে, হ্যাঁ, একটা কণিকার কথা জেনে গেলাম। ইলেকট্রনগুলা নিউক্লিয়াসের চারদিকে বিভিন্ন কক্ষপথে তারা ঘোরাঘুরি করে। তবে ঘোরাঘুরি করার সময় এরা বিশেষ কিছু নিয়মে ঘোরাফেরা করে। এরা যেমন তেমন জায়গায় শুধুমাত্র বৃত্তের মধ্যে ঘুরে না, এরা কিছু কন্ডিশন, কিছু শর্ত সাপেক্ষে এরা ঘুরে। যেমন এই ইলেকট্রনগুলো কিন্তু ঋণাত্মক চার্জযুক্ত। আমরা ইলেকট্রন এই কনসেপ্টের উপর যখন পড়েছিলাম তখন বলেছি ইলেকট্রনের চার্জ সবসময় নেগেটিভ, অর্থাৎ যেখানে তুমি ইলেকট্রন দেখবা ভাববা যে এটা খারাপ কিছু, এখানে ঋণাত্মক চার্জ বিশিষ্ট, এরা পজিটিভ কিছু না, নেগেটিভ। হ্যাঁ, এই নেগেটিভ ইলেকট্রনগুলো যখন এই কক্ষপথগুলোতে ঘুরে তখন কিন্তু তারা কেন্দ্রের দিকে একটা আকর্ষণ অনুভব করে। কেন্দ্রের দিকে কেন আকর্ষণ অনুভব করে সেটাও বলবো, কারণ আমরা কিন্তু প্রোটন, নিউট্রনের অবস্থানটা এখনও বলিনি।
প্রোটন নিউট্রনের অবস্থানটা যদি জানতে পারো আশা করি বিষয়টি ক্লিয়ার হবে। এই যে কক্ষপথগুলোতে ইলেকট্রনগুলো ঘুরে তারা সর্বদা কেন্দ্রের দিকে একটা আকর্ষণ অনুভব করবে, এটাকে বলে কেন্দ্র অভিমুখী বল। কেন্দ্র অভিমুখী বল বা কেন্দ্রের দিকে যে বল, কেন্দ্রের দিকে যে আকর্ষণটা অনুভব করে ইলেকট্রনগুলো, সেটা হচ্ছে কেন্দ্র অভিমুখী বল। এবার আরও একটা কথা বলে রাখা দরকার, ইলেকট্রনগুলো যখন এই কক্ষপথগুলোতে ঘুরে তখন তারা এই কেন্দ্রের বিপরীত দিকেও কিন্তু একটা বল অনুভব করে। তাহলে একবার বললাম যে কেন্দ্রের দিকে বল অনুভব করে, কেন্দ্র তাদেরকে টানে। কেন টানে সেটা আমরা একটু পরে বিষয়টা ক্লিয়ার করছি। আর ইলেকট্রনগুলো কিন্তু এই কেন্দ্রের বিরুদ্ধে অর্থাৎ বাহির থেকেও কিন্তু একটা আকর্ষণ অনুভব করে, যেটাকে বলা হয় কেন্দ্রবিমুখী বল। অর্থাৎ কেন্দ্রের বিরুদ্ধে একটা বল, কেন্দ্র অভিমুখী বল আর কেন্দ্রবিমুখী বল দুটো সমান হওয়ার কারণে মূলত ইলেকট্রনগুলো এই কক্ষপথগুলোতে অবিরত ঘুরতে থাকে। ইলেকট্রনগুলো কিন্তু এদিক ওদিক যায় না। যেমন এই কক্ষপথের ইলেকট্রন এখানে কখনো আসবে না, অথবা নিচের কক্ষপথে কখনো যায় না, গেলেও শর্ত সাপেক্ষে। ইলেকট্রন যদি এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে লাফিয়ে যায় বা স্থানান্তর করে, তখন কিন্তু সে শক্তি বিকিরণ বা শোষণ করতে হয়। এটা আমরা বিজ্ঞানী নিলস বোরের মডেল থেকে জেনেছি। বিজ্ঞানী নিলস বোরের যে মডেলটা দিয়েছিলেন সেখানে বলেছেন ইলেকট্রন সমূহ সবসময় একটা নির্দিষ্ট কক্ষপথে থাকবে। একটা কক্ষপথ থেকে ইলেকট্রন অন্য কক্ষপথে যায়নি এমন কোনো কথা নেই, তবে যদি যায় তখন সেই ইলেকট্রন শোষণ করতে হয় অথবা বিকিরণ করতে হয়। যদি উচ্চ শক্তি স্তরেরগুলোতে আসে ইলেকট্রন, তখন শক্তিটাকে ছেড়ে দিতে হয় বা বিকিরণ করতে হয়। যদি নিম্ন শক্তির কক্ষপথে চলে আসে তখন কিন্তু শক্তিটাকে গ্রহণ করতে হবে, শক্তিটাকে শোষণ করতে হবে। তো আমরা যেটা জানলাম, ইলেকট্রন সমূহ সবসময় একটা কক্ষপথে থাকবে এবং কেন্দ্র অভিমুখী বল দুইটা বল থাকে এবং দুইটা বল সবসময় সমান থাকে, যার কারণে ইলেকট্রনগুলো কিন্তু একটা সুনির্দিষ্ট কক্ষপথের মধ্যে অবিরত ঘুরতে থাকে। যখন ঘুরে তখন সে কিন্তু নিউক্লিয়াসের দিকেও বল অনুভব করে, আবার নিউক্লিয়াসের বিপরীত দিকে একটা বল অনুভব করে, এবং দুটি বল সমান হওয়ার কারণেই মূলত সে ইলেকট্রনগুলো এই নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে। এবার আসো, ইলেকট্রনের কথা আমরা বুঝলাম মোটামুটিভাবে। প্রোটন এবং নিউট্রনগুলো কোথায় কোথায় থাকে? সেক্ষেত্রে বন্ধুরা, নিউট্রন এবং প্রোটনের ক্ষেত্রে আমরা যে কথাটা বলতে পারি, আসলে পুরো পরমাণুকে কিন্তু দুইটি ভাগে ভাগ করা হয়েছিল। যারা পরমাণুর গঠন পড়েছ সেখানে আমরা পরমাণুর ক্ষেত্রে দুইটি ভাগের কথা জেনেছিলাম। একটা হচ্ছে কেন্দ্র বহির্ভূত অঞ্চল, আরেকটা হচ্ছে তোমার কেন্দ্র। এই দুটি অংশ কিন্তু আমাদের ছিল। যারা পরমাণুর গঠন পড়েছ, ভালোভাবে স্টাডি করেছে, তারা কিন্তু এই দুইটা অংশের সাথে পরিচিত হয়েছিল। কেন্দ্র, এই যে কালো করে যেটা আছে, এটা যেটাকে আমরা নিউক্লিয়াস বলি, নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের বাইরের যে অংশগুলা, নিউক্লিয়াসের বাইরের যে অংশগুলো সেগুলোকে বলে কেন্দ্র বহির্ভূত অঞ্চল। এই কেন্দ্র বহির্ভূত অঞ্চলগুলোতে বিভিন্ন কক্ষপথ থাকে এবং এই কক্ষপথের মধ্যে ইলেকট্রন থাকে। তার মানে আমরা বলতে পারি কেন্দ্র বহির্ভূত অঞ্চলগুলোতে ইলেকট্রন থাকে। এবং এই কেন্দ্রের মধ্যে কারা থাকে? এই যে আমরা এখন বললাম প্রোটন এবং নিউট্রন কোথায় থাকে, সহজেই কিন্তু তোমরা বুঝতে পারবে। আসলে এই নিউক্লিয়াসের মধ্যে কালো কেন্দ্র যেটা আছে সেখানে কিন্তু নিউট্রন থাকে আর প্রোটন থাকে। তিনটা কণার পরিচয়টা আমরা জেনে গেলাম, এদের অবস্থানটা জানলাম, যে ইলেকট্রন থাকে নিউক্লিয়াসের চারদিকে বিভিন্ন কক্ষপথ অর্থাৎ কেন্দ্র বহির্ভূত অঞ্চলগুলোতে, আর বাকি যে দুইটা কণা নিউট্রন এবং প্রোটন তারা থাকবে কোথায়? নিউক্লিয়াসের ভিতরে। এবং নিউক্লিয়াসের ভিতরে তারা খুবই একটা শক্তিশালী বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকে। নিউক্লিয়ার শক্তি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটা বল, নিউক্লিয়ার বল। এই নিউক্লিয়ার বলের মাধ্যমে কিন্তু নিউট্রন এবং প্রোটনগুলো একে অপরের সাথে আকৃষ্ট থাকে। ইলেকট্রনগুলো কিন্তু দেওয়া নেওয়া করা যায়। আমরা আগে জেনেছিলাম ইলেকট্রন কিন্তু শেয়ারিং হয়, অথবা কেউ নিতে পারবে অন্য কেউ দিতে পারবে, কিন্তু কখনো প্রোটন দান করা যায় না অথবা নিউট্রন দান করা যায় না। প্রোটন নিউট্রন সব সময় এই কেন্দ্রের মধ্যে অবস্থান করবে একটা শক্তিশালী আকর্ষণ বলের মাধ্যমে। তাহলে এই নিউক্লিয়াসের মধ্যে কারা থাকবে? প্রোটন এবং নিউট্রন। প্রোটন এবং নিউট্রনের কথা যেহেতু এসে গেছে, আমরা আরেকটা কথা বলে রাখি। আমরা ভিডিও শুরুর দিকে বলেছিলাম ইলেকট্রনের চার্জ নেগেটিভ, মানে চার্জযুক্ত, আর প্রোটনের চার্জ তোমার পজিটিভ, ধনাত্মক চার্জযুক্ত, আর নিউট্রনের কোনো চার্জ নেই। এটা হচ্ছে চার্জবিহীন একটা কণা, এটা নিরপেক্ষ একটা কণা, অর্থাৎ এর চার্জ পজিটিভও না নেগেটিভও না। কিন্তু বাকি যে দুইটা কণা আছে, ইলেকট্রন নেগেটিভ চার্জযুক্ত
আর প্রোটন হচ্ছে পজিটিভ চার্জযুক্ত। তাহলে এই কথাগুলোর কথা চিন্তা করে, যেহেতু নিউট্রন চার্জবিহীন, তার কোনো চার্জ নেই, নিরপেক্ষ, আর প্রোটনের পজিটিভ চার্জযুক্ত, তাহলে এই দুইটা যেহেতু তোমার নিউক্লিয়াসের মধ্যে থাকে, একটা নিরপেক্ষ আর একটা পজিটিভ চার্জযুক্ত, তাহলে আমরা বলতে পারি এই নিউক্লিয়াস কিন্তু পজিটিভ চার্জযুক্ত। কারণ নিউট্রন আছে আর প্রোটন আছে এই নিউক্লিয়াসের মধ্যে, যেখানে নিউট্রনটা আধানবিহীন, তার কোনো আধান নেই, শুধুমাত্র প্রোটনের চার্জটা যেহেতু রয়েছে, তার মানে আমরা বলতে পারি নিউক্লিয়াস পুরোটাই ধনাত্মক চার্জযুক্ত। একটু আগে আমরা বলেছিলাম যে ইলেকট্রনগুলো যখন বিভিন্ন কক্ষপথে ঘুরে তখন তারা কেন্দ্রের সাথে কেন আকর্ষণ অনুভব করে, এটা বলেছিলাম। আসলে এই ইলেকট্রনগুলার কেন্দ্রের প্রতি আকর্ষিত হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে এই পজিটিভ প্রোটন অথবা পজিটিভ নিউক্লিয়াস। নিউক্লিয়াস যেহেতু ধনাত্মক চার্জযুক্ত, ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জযুক্ত, এই কারণে মূলত এরা একে অপরকে আকর্ষণ করবে, যার কারণে এটাকে আমরা কেন্দ্র অভিমুখী একটা আকর্ষণ নামে আখ্যায়িত করেছি। বিজ্ঞানী রাদারফোর্ডের সৌর মডেলে কিন্তু এটা বলা আছে যে ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে বা নিউক্লিয়াসের মধ্যে একটা আকর্ষণ থাকবে, যেটাকে কেন্দ্রাভিমুখী বল বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি একটা পরমাণুর মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনগুলা ঠিক কীভাবে থাকে, তাদের অবস্থান কোথায় এবং তারা অবস্থান করার সময় কি কি অ্যাক্টিভিটি দেখায়, এই সমস্ত বিষয়গুলো জানতে পেরেছ। অস্থায়ী কণিকা থাকে, তবে তাদের সুনির্দিষ্ট কোনো এক্সপ্লানেশান এই পর্যন্ত বিজ্ঞানীরা দিতে পারেন, সুনির্দিষ্ট কোনো তত্ত্ব নেই, যেহেতু এরা এক এক পরমাণুতে দেখা যায়, এক এক পরমাণুতে এদের দেখা যায় না, তাও এদেরকে কোনো সংজ্ঞা দ্বারা বাঁধা যাচ্ছে না। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এদের সম্পর্কে সুনির্দিষ্ট তত্ত্ব আছে। এই তত্ত্বের আলোকে মূলত আমরা আজকে ভিডিওটি বানিয়েছি। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে এসেছে। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।